বিজয় গাথার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগতম। আমাদের আজকের আলোচনার বিষয় আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র এবং বাংলাদেশের ভবিষ্যৎ। আমরা 1 সেকেন্ড বা একটু 15 সেকেন্ড ওয়েট করব, আমাদের কিছু কারিগরি কাজ থাকে, সেটা চালু হলে আমরা আমাদের আজকের অতিথি সাইফুল আমিন সাহেবের সাথে কথা বলা শুরু করব। একটু ধৈর্য ধরবেন সবাই। থ্যাংক ইউ আমাদের সাথে থাকার জন্য। আমাদের প্রোগ্রামটা আরো কয়েকটা জায়গা থেকে লাইভ হয়, সেটার সাথে আমরা সংযুক্ত হওয়ার জন্য একটু অপেক্ষা করছি। এই ফাঁকে আমরা সাইফুল আমিন সাহেবের সাথে একটু আলোচনা করে নেই। ভাইয়া, আপনি তো অনেক দিন ধরে সাংবাদিকতা করছেন, আপনি একজন বিশ্লেষক। আপনি এই যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আপনি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কথা বলে যাচ্ছেন, যে সেই কারণে যে আপনি আমাদের কাছে আজকে এসেছেন, আমাদের সাথে যুক্ত হয়েছেন, সেজন্য আপনার প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভাইয়া, বেশিক্ষণ সূচনা বক্তব্য না দিয়ে আমরা আপনার কাছে প্রশ্নে চলে যেতে চাই, যেহেতু মানুষ দীর্ঘ আলোচনা পছন্দ করে না। সেজন্য, যে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার একটা ষড়যন্ত্র কিন্তু আমরা প্রথম থেকেই দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমরা সারাক্ষণই দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ থাকলে এই করা যাবে না, আওয়ামী লীগ থাকলে সেই করা যাবে না। যেমন সবকিছুর মূলে আওয়ামী লীগ হচ্ছে গিয়ে বাংলাদেশের প্রধান শত্রু। এই যে ষড়যন্ত্র, ভাইয়া, এটার উদ্দেশ্যটা কি? এটা কি ধর্মীয় মৌলবাদ বা সাম্প্রদায়িকতা এইসব দিয়ে বাংলাদেশকে অস্থির করার একটা প্রচেষ্টা? আপনার কাছে কি এটাই মনে হচ্ছে? আপনাকে ধন্যবাদ আপনাদের অনুষ্ঠানে আমাকে সংযুক্ত করার জন্য। আমি একটু ভিন্ন প্রেক্ষাপটে আপনাকে একটা কথা বলে যে আমরা আহ, আহ, প্রথমত আমরা ধর্মান্তরিত মুসলমান। আমাদের আমাদের যে অতীত সেটা হলো ধর্মান্তর, আমরা সেটা ভুলে যেতে চাই। আমাদের একটা নেশন, যে নেশনটা সবসময় তার অতীতটা ভুলতে চায়। আমরা আহ, হিন্দু জমিদার দ্বারা শাসিত একটা অঞ্চল। আপনি খেয়াল করে দেখেন, বাংলাদেশ হলো হিন্দু জমিদার দ্বারা শাসিত ছিল, আর পশ্চিমবঙ্গ ছিল মুসলিম জমিদার দ্বারা শাসিত। সেখানে মুসলমানদেরকে দেখতে পারে না, এখানে আমরা হিন্দুদেরকে দেখতে পাই না। কারণ কারণ এক, আমরা অত্যাচারিত হয়েছি। আরেকটা হলো আমরা হীনমন্যতায় ভুগি, কারণ আমরা অতীত মনে করতে না। আমার দাদা যে কৃষক ছিল এটা আমি বলতে লজ্জা পাই, যেটা এখনকার দুনিয়া যেটা অসম্ভব। তো সেই জায়গা থেকে আমরা সব সময়, কেউ আমাদের জন্য কিছু করলে আমরা তারে প্রথম ইয়ে করি, এই তাকে প্রথম আক্রমণ করে, কারণ আমরা তার আহ, অবদানটা ভুলে যেতে চেষ্টা করি। সবসময় মনে করি আমি সবসময়, আমি যে কথা বলছি আমার হয়তো মনে হতে পারে যে আমি একমাত্র অবদান। বিষয়টা এরকম না যে দুনিয়াতে, সেটা আমাদের কেউ বুঝতে চায় না। আওয়ামী লীগ আহ, বাংলাদেশের অস্তিত্বের সাথে আছে। সো এই যে ষড়যন্ত্র বলেন, একে মানে ধরেন বাংলাদেশ স্বাধীন হওয়ার 3.5 বছরের মাথায় এর এই দলটির প্রধান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিব, বাংলাদেশ স্বাধীনতা স্থপতি, তাকে হত্যা করা হয়েছে। আপনি দেখেন আমরা কতটা বিস্মৃত প্রবণ, এবং আমরা কতটা আহ, অতীতকে আমরা মানে একজনের অবদানকে কতটা খাটো করে দেখি। সেটার প্রমাণ হলো বঙ্গবন্ধুকে যে মারা হয়েছিল, যে হত্যাকাণ্ড চালানো হয়েছে, তার পুরো পরিবারকে আপনি দুই একটা ছাড়া কিন্তু ঢাকার রাজপথে বা কোথাও তেমন কোনো বিক্ষোভ হয়নি, তেমন হয়নি। তারপরেও কিন্তু আওয়ামী লীগ আবার ফিরে আসছে। কেন আসছে জানেন? সেটা হলো কয়েকটা কারণ ছিল। আহ, আমি একটু অতীত থেকে বলি, তারপর প্রেজেন্টে আসি। প্লিজ। একটা ইয়ে ছিল, আহ, বঙ্গবন্ধু যে যে একটা লিডারশিপ তৈরি করেছিলেন মুক্তিযুদ্ধের আগে, যে উনি বন্দী হওয়ার পরেও কিন্তু ওনার নেক্সট লিডারশিপ কিন্তু টেক ওভার করছেন। ঠিক আছে? ওনার একটা যে থিঙ্ক ট্যাঙ্ক ছিল, সেই থিঙ্ক ট্যাঙ্কটা পুরো লিডারশিপকে হেল্প করেছে। যেভাবে বঙ্গবন্ধুকে 71 পর্যন্ত তার থিঙ্ক ট্যাঙ্ক হেল্প করেছে, তেমনি ওই থিঙ্ক ট্যাঙ্কই কিন্তু তার পরবর্তী লিডারশিপকেও কিন্তু হেল্প করেছে। বঙ্গবন্ধু সেই সময় যুব নেতৃত্বটা শক্তিশালী ছিল, বঙ্গবন্ধু সেই সময় ছাত্র নেতৃত্ব শক্তিশালী ছিল। ঠিক আছে? এখনকার মতো ধরেন সাইবার স্পেসের ইয়া আহ, 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 কর্মী বাহিনীর তার ছিল না তখন, তো যেহেতু সাইবার ছিল না। কিন্তু তখন এইটা ছিল সবচাইতে বঙ্গবন্ধুর সবচেয়ে বড় শক্তি, যে তার ফার্স্ট টায়ার, সেকেন্ড টায়ার, থার্ড টায়ার, একদম স্টুডেন্ট পর্যন্ত তার একটা লিডারশিপ ছিল। তখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছিল। নিষিদ্ধ করার বিনিময়ে কি হচ্ছে, যে পাকিস্তান পরাজিত হয়েছে বাংলাদেশের কাছে, দমিয়ে রাখা যায়নি। বাংলাদেশ স্বাধীন হয়েছে। বাংলাদেশ স্বাধীন কিন্তু 3.5 বছরের মধ্যেই কিন্তু আমরা কিন্তু
ওই যে যারা পরাজিত হয়েছে তাদের প্রতিশোধের ইয়েতে পড়ে বঙ্গবন্ধুকে আমরা হারাই। কিন্তু বঙ্গবন্ধু তখনও কিন্তু একটা লিডারশিপ রেখে গিয়েছিলেন, যে লিডারশিপটা টেক ওভার করতে হয়, তারা ওইটা জানতো বলে সেই লিডারশিপটাকেও তারা কিল করেছে। কিন্তু আহ, বলতে পারেন যে তারপরের টায়ার যেটা, যেমন ধরুন জোহরা তাজউদ্দিন, তারপরে আহ, আহ, তখন এই যে দেওয়ান গাজী, হ্যাঁ, যেমন ফরিদ গাজী, তারপরে এরকম বেশ কয়েকজন আহ, আওয়ামী লীগের এই লিডারশিপটাতে আবার থার্ড টায়ার থেকে উঠে এসে আওয়ামী লীগকে আবার সংগঠিত করে। কারণটা কি ছিল, কি বঙ্গবন্ধু যে মানুষগুলো রেখে গিয়েছিলেন তারা কেউ বেইমান ছিলেন না, তারা কেউ বঙ্গবন্ধুর অবদানের কথা ভুলে যাননি। এই লিডারশিপটা আবার টেক ওভার করে আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠিত করার আন্দোলনে ছিল। তারপরে শেখ হাসিনা আসলেন। শেখ হাসিনা এসে কিন্তু একটা শক্ত লিডারশিপ, মানে নেক্সট টায়ার লিডারশিপ পেয়েছেন। ডক্টর কামাল হোসেন, আব্দুর রাজ্জাক, হ্যাঁ, এরকম অনেক বড় বড় নেতা সহ কিন্তু শেখ হাসিনা, জোরা তাজউদ্দিন, মতিয়া চৌধুরী, অনেককে উনি পেয়েছেন একসাথে, যে এক ঝাঁক লিডার ওনার কাছে ছিল। ছাত্র নেতৃত্ব শক্ত ছিল, যুব নেতৃত্ব শক্ত ছিল। তো শেখ হাসিনা কিন্তু সে সময় এসে কিন্তু এই লিডারশিপটা দিয়ে কিন্তু আওয়ামী লীগকে আবার, শুধু প্রাসঙ্গিক না, আওয়ামী লীগ সবচেয়ে বড় শক্তি সেই হিসাবেই তখন মাঠে ছিল। কিন্তু যদিও ধরেন 90 নির্বাচনে, আহ, ও- 91 নির্বাচনে হেরে গেছেন, কিন্তু তারপর আওয়ামী লীগ কিন্তু প্রধান শক্তি ছিল, সে যে কোনো ভাবে হোক আওয়ামী লীগ তখন হেরে গেছে। কিন্তু তারপরেও কিন্তু তার হাতে একটা শক্তিশালী মানে লিডারশিপ তার ইয়ের মধ্যে, কি বলে, বাস্কেটের মধ্যে ছিল, যারা বিভিন্ন লেভেলে নেতৃত্ব দিতে পারতো। উনি কোথাও যদি চুপ থাকতেন আরেকজন কথা বলতে পারতো, এরকম ছিল। এইবারের ঘটনায় কিন্তু সেই জিনিসটা নাই। আপনি খেয়াল করে দেখেন, এইবারের 10 মাসের মধ্যে কিন্তু আহ, দেশের ভিতরে গোপালগঞ্জ আর এক গাজীপুরে প্রতিক্রিয়া দেখানো ছাড়া, গোপালগঞ্জে প্রোটেক্ট করেছে বঙ্গবন্ধুর এই মাজার, আহ, স্মৃতিসৌধ, যেটা সেটা প্রোটেক্ট করছে গোপালগঞ্জবাসী। আর একটা মাত্র প্রতিক্রিয়া হয়েছে কোথায়, চিটাগং, ইয়াতে, গাজীপুরে। গাজীপুরে। হ্যাঁ, গাজীপুরে। ওই যে মোজাম্মেল হক সাহেব মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর বাড়িতে, ওইটার প্রতিহত। আর কোথাও কিন্তু আওয়ামী লীগ সারফেস করছে না। কেন করছে না? আপনি যদি, আমি কতগুলি উদাহরণ দিয়েছি, বঙ্গবন্ধু 71, বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড, তারপর শেখ হাসিনা আসা, এই সময়টার মধ্যে এই বাঞ্চ অফ লিডারশিপ ছিল, যারা যে কারো অনুপস্থিতি কিন্তু আওয়ামী লীগ বলে ঝাঁপিয়ে পড়ছে। তখন কিন্তু এরকম সাইবারে আপনি আমি যা কথা বলছি এরকমও তো ছিল না। একে অপরের সাথে গোপনে দেখা করে তারা কথা বলতে হতো। তো যাই হোক, শেখ হাসিনার এই জায়গাটাতেই আহ, আমার আমার ধারণা এই হচ্ছে, এই জন্যই ষড়যন্ত্রটা আপনার কাছে এত প্রকাশ্য হতো। আসলে ষড়যন্ত্র খুব বড় কিছু না কিন্তু। আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করার যে কথা বলা হচ্ছে, এগুলি এইসব, শুনুন, প্রতিপক্ষ থাকলে প্রতিপক্ষ আপনাকে নির্মূল করার চেষ্টা করবে। এটা আওয়ামী লীগও তার প্রতিপক্ষকে দমন করার চেষ্টা করেছে। তো ওরাও তাই করতেছে। নির্মূল করার চাইতে বড় কথা হলো আওয়ামী লীগ তার অন্তর্নিহিত শক্তি দিয়ে কিভাবে সারফেস করবে, সেটা হলো, সেই জিনিসটা এখন নাই। ছাত্র নেতৃত্ব নিখোঁজ, আপনার যুব নেতৃত্ব তো নাই। যুব নেতৃত্ব একেবারে, আপনি খেয়াল করে দেখেন, যুবলীগ নামের একটা শক্তিশালী অর্গান ছিল শেখ হাসিনার হাতে, সেই যুবলীগটাকে একেবারে লিডারশিপ একেবারে নিখোঁজ হয়ে গেল। আপনি মনে আছে শেখ হাসিনার সময় যে যুব মহিলা লীগ, যুব মহিলা লীগটা ছিল কি কঠিন একটা ইয়ে ছিল, শেখ হাসিনা যে কোনো কর্মসূচিতে ওরাই প্রথম মাঠে নামতো। আজকে সেটা নাই, সেই লিডারশিপটা নাই। কর্মীরা কিন্তু আছে, সাইদ কিন্তু ভাই, এই আপনার লিডারশিপ। কি মনে হয় না যে রাজনৈতিক অঙ্গনে রাজনৈতিক মোকাবেলা আমরা সারা জীবনই দেখে এসেছি, রাজনৈতিক মোকাবেলাটা যখন সহিংস মোকাবেলা হয়ে যায়, হত্যা, গুম, মিথ্যা মামলা হয়ে যায়, তখন শক্তি প্রদর্শনের জায়গাটা সীমিত হয়ে যায়। সেই কারণেই হয়তো যুবলীগ বলি বা ছাত্রলীগ বলি, তারা সেভাবে সারফেস লেভেলে আসতে পারছে না। কারণ আপনি যদি দেখেন সাইদ ভাই, সাংবাদিক বাংলাদেশের যেই নির্দিষ্ট এখন যেই একেবারে সীমিত মিডিয়া আছে, সেই অনুযায়ী 3,59,000 নেতাকর্মী কিন্তু এই মুহূর্তে জেলে বন্দী। এবং হাজারের উপরে নেতাকর্মী কিন্তু মব লিঞ্চিং এর শিকার হয়ে বা অন্য কোনো কারণে মারা গিয়েছে জঙ্গিদের হাতে। তো সেই পরিপ্রেক্ষিতে কি আপনার মনে হয় না যে আগের যে প্রেক্ষাপটটা আমরা বলছিলাম 71-এর পরে ছিল বা 75-এর পরে ছিল, 75-এর পরেই আমরা বিশেষ করে বলছি, সেই প্রেক্ষাপটটাও শিফট হয়ে যাওয়ার কারণে আমরা ভিন্নতা দেখতে পাচ্ছি? আপনার কি এরকম মনে হয়? দেখেন, এটা তো সময়ের সময়ের বিবর্তনে
টেকনোলজির বিবর্তনে, সবকিছুর বিবর্তনের মধ্যে দিয়ে তো আপনার অবশ্যই পরিবেশ পরিস্থিতি ডিফারেন্ট, নো ডাউট অফ ইট। কিন্তু আপনার লিডারশিপ এখন দরকার হলো সারফেসে আসা এবং লিডারশিপ ইয়ে করা। আপনি শেখ হাসিনা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা যে ভাষায় কথা বলেন, সে যে ভাষায় কথা বলছেন, তার কোন নেতা কি সে ভাষায় কথা বলছে? আত্মরক্ষার জন্য কথা বলছেন। সেটা কি কর্মীদের জন্য, মাঠ পর্যায়ে কর্মীদের জন্য সহায়ক হচ্ছে? এই মাঠ পর্যায়ে কর্মীরা চায় শেখ হাসিনার মতো করে যেন তাদেরকে বলা হয় যে এটা কর। শেখ হাসিনা যেমন বলেছেন, তোমরা যে যেখানে আছো সেখানেই তুমিই নেতা। ঠিক আছে, এই সাহস দিয়েছেন। কিন্তু অন্য নেতারা কি করছেন? অন্য নেতারা এসে যাই বলছেন যে মঞ্চে আসছেন এসে কি করছেন? ওনার আত্মপক্ষ সমর্থন করছেন এইটা বলে যে আমি এইভাবে রক্ষা পেয়েছি, আমি ওইভাবে। সো এইটা কিন্তু যেটা কর্মীরা শুনতে চায়, সেই কথাগুলো কিন্তু কর্মীদের কাছে পৌঁছানোর মতো নেতারা নাই। যারা সারফেস আছেন তারা আত্মপক্ষ সমর্থন করছেন, আর শেখ হাসিনা কিন্তু নির্দেশ দিয়ে যাচ্ছেন। আরেকজন নেতা কিন্তু নির্দেশ দিচ্ছেন না। শেখ হাসিনা তো বলেই দিয়েছেন, সে উনি বলে দিয়েছেন যে তোমরা যে যেখানে আসছো সেখানেই তুমি নেতা, আমার আর নির্দেশ দেওয়ার প্রয়োজন না, তুমি যা করার তুমি তাই করো। এটা তো বলেছেন। তো সেটা বলার পর শেখ হাসিনা এই নির্দেশের পরে আপনি 3 লাখ বলেন, 5 লাখ বলেন, সব জেলে আছে। তাদের তাদের কথা কেউ বলছে না। কিন্তু যারা আছেন, যারা নেতৃত্ব দিতে পারে, যা সারফেস করা হচ্ছে, সেটা তো আপনার রিস্ক নিতেই হবে। আপনি কি রিস্ক নেয় নেই? 75 এর পরে তো সব রিস্ক নিয়েছিল আওয়ামী লীগ। আমার 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 আমি একটা পুস্তকে পড়েছি, জোহরা তাজউদ্দিন যখন প্রথম সারফেস করেন এই যে রমনা গ্রিন থেকে, হ্যাঁ, সেখান থেকে তখন মাইক নিষিদ্ধ ছিল জিয়া রহমান আমলে, যে মাইক প্রচার করা নিষিদ্ধ। কিন্তু জোহরা তাজউদ্দিন সেই সময় মাইক জানলা দিয়ে মাইকটা বের করে দিয়ে বলেছিলেন যে জিয়া শাহী বলছিলেন, জিয়া শাহী তুমি এসে পারলে আমার মাইক বন্ধ করো, আমি ঘরোয়া রাজনীতি বা ঘরের ভিতরে আর থাকবো না, আমি বাইরে শোনাবো। মাইকটা বাইরে দিয়ে ওনার বক্তৃতা অনুষ্ঠান আছে, উনি চ্যালেঞ্জ করেছেন। সেম আপনি দেখেন, যখন 2006-7 সময় শেখ হাসিনাকে অলমোস্ট মানে যে কখনো জেলে কখনো দেশের বাইরে উনি ছিলেন, সেই সময় আপনি দেখেন, আপনি পেরেছিল ওরা জিল্লুর রহমানকে বা মতিয়া চৌধুরীকে আটকে রাখতে, পাশ সৈয়দ আশরাফুল ইসলামকে পারে নাই। এইটাই হলো লিডারশিপের প্রশ্ন। আপনি হয়তো আহ, ওরা ওরা সারফেস করতে কিন্তু বেশি দিন নেন নাই। ওনারাও কিন্তু শঙ্কার মধ্যে ছিলেন। উনি ছিলেন না? জিল্লুর রহমানকে কি যদি প্রকাশ্যে পাওয়া যেত বা ইয়ে করতে পারতো, তাহলে অত্যাচার করতো না? মতিয়া চৌধুরী তো করতো না? বা সৈয়দ আশরাফুল ইসলাম, তারা তো অ্যাটলিস্ট ডিপ্লোমেসিতে গেছে। আমাদের এখানে তার মানে আমরা সাইফ ভাই আমরা বলতে চাচ্ছি যে এখানে নেতা ডিপ্লোমেসিও নাই, নেতাদেরকে সামনে ডিপ্লোমেসি আসতে নাই। হবে এবং হ্যাঁ, এবং রাজনৈতিক জিনিস রাজনৈতিকভাবে কূটনৈতিকতার সাথে মোকাবেলা করতে হবে, আপনি এটাই বলতে চাচ্ছেন। আমি দর্শক শ্রোতাদের কাছে মারামারি মারামারি করতে না, চায়, মারামারিটা কোনো সমাধান না, কিন্তু আমি আপনাকে দর্শক সাহস নিয়ে শ্রোতাদেরকে আসতে হবে। একটু একটু তথ্য দিয়ে রাখতে চাই দর্শক শ্রোতাদের কাছে সাইফ ভাইয়ের কথা সম্পূরক হিসেবে। নেতাদেরকে বলা হচ্ছে সারফেসে আসার জন্য। আপনাদের জ্ঞাতার্থে আমি জানাতে চাচ্ছি যে কম বেশি 100 এমপি এবং মন্ত্রী কিন্তু এই মুহূর্তে জেলে বিভিন্ন মিথ্যা মামলায় বন্দী আছেন। এবং সবচেয়ে আশঙ্কার বিষয় হচ্ছে দেশের কোনো আইন আদালতে তাদেরকে কোনো কিছুই মোকাবেলা করতে দেওয়া হচ্ছে না, আইনি প্রক্রিয়ার সুবিধা নিতে দেওয়া হচ্ছে না। মানুষের যে মৌলিক অধিকার, আইনি প্রক্রিয়াতে তার যে অধিকার থাকে সেই অধিকার কিন্তু প্রতিনিয়ত জঙ্গি বন্ধু ইউনূস হরণ করে যাচ্ছে। সাইফ ভাই, আমরা একটু সাম্প্রতিক একটা প্রসঙ্গে আসতে চাচ্ছি। আপনি নিজেও জানেন, আপনি কয়েক জায়গায় বলেছেন অলরেডি, চ্যাথাম হাউস নিয়ে আপনার সাথে যদি আমি একটু কথা বলি। উনি সেখানে জঙ্গিবন্ধু ইউনূস সেখানে বলেছেন, ওনার সেই বিখ্যাত ভঙ্গি হাত পা সব ছড়িয়ে উনি যেভাবে বলেন সেভাবে বলেছেন, আওয়ামী লীগ কি রাজনৈতিক দল? এই যে উনি একটা কথা বলেছেন এবং এই ধরনের একটা কি বলবো সার্কাস্টিক প্রশ্ন ছুড়ে দিয়েছেন এবং আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বসে উনি এই ধরনের একটা কথা বলেছেন, এই জিনিসটাকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন আপনার এত বছরের সাংবাদিকতার দৃষ্টিতে? এটা কি এই ধরনের কথা কি একজন সরকার প্রধান তার পজিশন থেকে বলতে পারেন কিনা, আপনার কি মনে হয়? দেখেন, আমি সরকার প্রধান কেন বলবেন ইনকোয়ারি, অবশ্যই বলতে পারে না। কিন্তু আমার আমার এটা হলো, অবজারভেশনটা হলো যে আমি পুরো ওনার বক্তব্যগুলো শুনেছি। আমার অবজারভেশন হলো আহ, সে আওয়ামী লীগ ভয়ে ভীত। হ্যাঁ, সে সবসময় মনে করছে যে তাকে আওয়ামী লীগ তাড়া করে ফিরছে। আপনি যদি ওই চাতাম হাউসের সংলাপটা দেখেন, উনি কিন্তু এমন ভাবে আহ, বর্ণনা করছেন যে শেখ হাসিনা দেশে আগুন লাগিয়ে রেখেছেন।
ওইখানে বিক্ষোভ হচ্ছে, ওখানে আপনি খেয়াল করেন, আমি আমি আপনি বলছি যে আওয়ামী লীগ কিন্তু কোথাও বিক্ষোভ করতে পারতেছে না বা সারফেস দিতে পারতেছে না, আর উনি নিজে আওয়ামী লীগের কিন্তু প্রচার করতেছেন যে আওয়ামী লীগ দেশে অশান্তি বজায় রাখছে, দেশে এরকম পরিস্থিতি যে উনি কথা বললে মানুষ ইয়ে হয়, মানুষ উত্তেজিত হয়ে পড়ে। উনি অনেক কথা বলছেন, উনি কিন্তু প্রকারান্তে কিন্তু আওয়ামী লীগের প্রশংসাই করেছেন। আওয়ামী লীগের দুর্নাম করতে গিয়ে আওয়ামী লীগের প্রশংসা করতে বাধ্য হয়েছেন, যে আওয়ামী লীগ সারফেসে আসলে ওনার সমস্যা হচ্ছে। উনি নরেন্দ্র মোদীর উদাহরণ দিয়েছেন, যে আমি নরেন্দ্র মোদীকে বলেছি যে এই যে সাবেক প্রধানমন্ত্রী যেন কথা না বলে। হ্যাঁ, তো নরেন্দ্র মোদী আমাকে কোট আনকোট করে উনি একদম অঙ্গভঙ্গি ব্যঙ্গ করে কিন্তু নরেন্দ্র মোদীর কথাটা কোট করেছেন। তো এখানে তার এটা হলো এটা আপনি আওয়ামী লীগকে সে সবসময় ভয় পাচ্ছিল, মানে সে ধরেন ক্ষমতা থাকাকালীন সব তো জেলের ভয় পাচ্ছিল। এখন সে ভয় পাচ্ছে হলো এর চেয়ে বড় বিষয়, সেটা হলো যে আওয়ামী লীগ যদি কোনোভাবে সারফেস করে ফেলে, সারফেসে আসে, তাহলে সেটা উনি মোকাবেলা করতে পারবেন না। এই ভীতি থেকেই উনি কিন্তু বারবার কিন্তু আওয়ামী লীগের প্রচার করছেন। অথচ আমি আপনি কিন্তু দিব্য চোখে কিছুই দেখছি না যে আওয়ামী লীগ কিছু করতেছে। আমরা দেখছি না, কিন্তু দেখি না বলে যে আমি আপনি বলছি যে আওয়ামী লীগের এটা করা উচিত, এটা করা উচিত। আওয়ামী লীগ কি এখন পর্যন্ত কূটনৈতিক পর্যায়ে, আমি জানি যে শেখ হাসিনার অনেকগুলো এফার্ট বিভিন্ন জায়গাতে কাজ করতেছে, কিন্তু আওয়ামী লীগের কোন নেতা এত কয়েকজন এত বড় বড় নেতা লন্ডনে আছেন, সে ধরেন লন্ডনে ওনারা জাস্ট, মানে বলেন তো ইউরোপিয়ান ইউনিয়নের কয়টা দেশ, 22টা না 25টা দেশ, এই 25টা দেশের যে কূটনৈতিক সমর্থন আদায় করার জন্য এই নেতারা কি ভূমিকা রাখছেন, আদার দেন কফি স্ট্যান্ডে যায় কফি খাওয়া এবং ঘোরাফেরা করা ছাড়া। তো এখানে আপনি যদি দেখেন যে এই কফি স্ট্যান্ডে যে কফি খাচ্ছে, এটা দেখে উনি ভয় পাচ্ছেন। তো সেই আওয়ামী লীগের নেতারা তো আসলে বুঝতে হবে যে কি করতে হবে। কিন্তু ইউনূস সাহেবের যে চেষ্টা, এটা কিন্তু একেবারে স্বাভাবিক। যে কোনো মানুষ যখন তো কারো আমরা কি হাত থেকে আমিন ভাই রেহাই এটা পায়, বলতে পারি সে উনি কি এটা আত্মরক্ষার একটা Yes, অবলম্বন হিসেবে? হ্যাঁ, উনি ভয় পেয়েছেন। উনি তো সবসময় বলে না যে আহ, ভূত পিছু তাড়া করে, আওয়ামী লীগ তার কাছে ভূতের মতো। সে ভয় পাচ্ছে যে কখন এসে আওয়ামী লীগ তাকে ক্ষমতাচ্যুত করে। তা না হলে আপনি দেখেন একটা সরকারি সফরের দাবি করে বিদেশে গিয়ে আরেকটা রাজনৈতিক দলের অন্যতম শীর্ষ নেতা যিনি দেশে থাকেন না, তার সাথে উনি অ্যাপয়েন্টমেন্ট করে কথা বলেছেন। কতটা পয়েন্ট ভীত টু বি হলে এটা নোটেড, করতে পারেন? পয়েন্ট টু বি নোটেড আমিন ভাই, শুধু রাজনৈতিক দলের নেতা না, একজন কনভিক্টেড আসামির সাথে উনি দেখা করেছেন। না, এখন আর তো তার সবকিছু মামলা তাকে আপনি আর এখন বলতে পারছেন না, কারণ হুম কনভিক্টেড বলতে পারবেন, বাট তাকে কিন্তু ফ্রি করে দেওয়া হয়েছে। সো আপনি হুম। এখন আর তাকে এইটা তাকে কিন্তু সবকিছু থেকে ফ্রি করা হয়েছে। যেমন আমিন ভাই, ইউনূস সাহেব চেতা নিজেও ফ্রি মাহমুদ, হয়ে গেছে, চেতা নিজেও মাহমুদ ফ্রি কিন্তু হয়েছেন। আরেকটা আরেকটা অত্যন্ত অবমাননাকর কথা উনি বলেছেন বাংলাদেশের একজন নাগরিক হিসেবে, এটা আমার খুব গায়ে লেগেছে। তিনি বলেছেন যে বাংলাদেশের মানুষ নাকি ভোট বলতে কিছু বোঝে না, তারা নাকি টাকা নিয়ে ভোট দিয়ে দেয়। এই যে একজন অরাজনৈতিক ব্যক্তিত্ব, ক্ষমতাসীন হওয়া, এই কারণেই কি উনি এই ধরনের একটা অবমাননাকর বক্তব্য বাংলাদেশের নাগরিকদের জন্য দিতে পেরেছেন? আমার মনে হয় এটা ওনার নিজের অভিজ্ঞতা, উনি নিজেই টাকা নেন তো। উনি তো ধরেন দেশে বিদেশে আমাদের দারিদ্র্যকে বিক্রি করে টাকা এনেছেন, এটা তো কেউ না করতে হবে। উনি যে কাজটা করেন উনি মানুষকে সেভাবে দেখেন। এটি হলো ওনার নিজের একদম পার্সোনাল সমস্যা, যে উনি দুর্নীতিবাজ হওয়াতে উনি মানুষকে দুর্নীতিবাজ মনে করেন। কারণ আপনি খেয়াল করে ওই চাথামাজের ওখানে উনি মানুষকে দুর্নীতিবাজ, বাংলাদেশের জনগণকে দুর্নীতিবাজ বলছে, আমাদের প্রশাসনকে দুর্নীতিবাজ বলেছে, আমাদের বলছে যে করাপ্ট এভরিওয়্যার, বাংলাদেশের করাপশন সর্বত্র উনি বলছেন। তাহলে উনি কাউকে কিন্তু একটা সেকশন অফ পিপলের কিন্তু প্রশংসা করেননি। তো বুঝতে পারছেন যে ওনার মানসিকতাটাই হলো যে আপনার আমাকে এই, ওনার দৃষ্টিতে আপনি হলাম দুর্নীতিবাজ, আর উনি যে আসল দুর্নীতিবাজ উনি সেটা ওইটা ইরেজ করার জন্য আমাদেরকে দুর্নীতিবাজ বানানোর চেষ্টা করে। এটা কিন্তু ওনার হি ইজ কি বলে, আহ, মানে আমার ধারণা মানসিক ভাবে সে কি আসলে ঠিক আছে কিনা। কারণ পুরো একটা জাতিকে যখন উনি দুর্নীতিবাজ বলছেন, উনি তো নিজেকেও দুর্নীতিবাজ বলছেন, উনি ওনার পরিবারকে দুর্নীতিবাজ বলছেন, উনি ওনার ফ্রেন্ডদেরকে দুর্নীতিবাজ বলছেন, উনি সবাইকে বলছেন। তো এটা আসলে মানে ওনার ওই যে আমি আমি যেটা আপনাকে বলতে পারি যে তিনি যেটা করেন, এইটা থেকে ওনার নিজের মুক্তি। উনি ড্রিমে সব, আপনি যখন রাতে ঘুমাতে যায় যে কেউই, যে কোনো মানুষ ঘুমাতে গেলে কিন্তু সে তার সমস্ত দিনের কর্মটা চোখে ভাসে তার।
ওই দিনের কর্মসূচি এক ধরনের, যদি কোনো খারাপ কাজ হয় তাহলে সেটার জন্য সে ব্যথায় ভোগে ওই ঘুমানোর আগে। এই লোকটি সেই ব্যথায় আছে যে সে যে দুর্নীতিবাজ এটা পাবলিক জেনে যাচ্ছে, এই এই কষ্টে উনি এগুলি করেন। আমিন ভাই, বাংলাদেশের তো আমরা একটা বলি যে আমাদের ৭২-এর সংবিধান অনুযায়ী আমরা একটা অসাম্প্রদায়িক চেতনা এবং ধর্মনিরপেক্ষতার আমাদের একটা দেশ, এবং সেই ক্ষেত্রে কিন্তু আওয়ামী লীগের একটা ভূমিকা আমরা সবসময় দেখেছি। বাংলাদেশের বিগত ১০ মাসের যে রাজনৈতিক পরিস্থিতি, আপনার কি মনে হয় যে এই অসাম্প্রদায়িক চেতনা বা ধর্মনিরপেক্ষতার যে চেতনা আমাদের ভিতরে ছিল, যে রাজনীতি ছিল, সেটার অবশিষ্ট থাকার কোনো সুযোগ আছে? এই চেতনা কখনোই কেউ মুছতে পারবে না। আপনি আমাদের যে অসাম্প্রদায়িক যে একটা, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা হয় কি ওই যে চিলে কাক নিয়ে কাক চিলে কান কান নিয়ে নিয়ে চলে গেছে। গেছে, হ্যাঁ এটার পিছনে দৌড়াতে থাকি। আমরা কিন্তু হুজুকে সবকিছু করি, হুজুকে আমরা অনেক কিছু করে ফেলি, হুজুগে আমরা একটা সন্ত্রাসী গোষ্ঠীদেরকে ক্ষমতায় এনেছি, কিন্তু ভেতরে ভেতরে বাঙালি কিন্তু অসাম্প্রদায়িক বাঙালি। বাঙালি কিন্তু বাঙালি বলতে আমি যারা বলি যে আমাদের বাঙালি বাংলাদেশের মানুষ, যারা পাকিস্তানের কি বল আদর্শ বিলং করে, তারা তো বাংলাদেশের না। যত বাংলাদেশের নাগরিক হতে পারে, এখন কি করবো, আমাদের তো কিছু করার নেই। কিন্তু তারা বিশ্বাস করলো তারা পাকিস্তানের নাগরিক। এখন যারা মনে করে যে পাকিস্তানের আদর্শটাই আমাদের উদ্দেশ্য, তারা এখন ক্ষমতায় চলে আসছে। ক্ষমতা কিভাবে আসছে সেটা যে কোনো ভাবে পশ্চিমা শক্তি তাদেরকে ক্ষমতায় নিয়ে আসছে। পশ্চিমা শক্তি ভেবেছিল যে এদেরকে ক্ষমতায় আনলে তারা তাদের পার্থিব জিনিসগুলো পাবে। তো সেই জন্য তারা তখন এই এই শক্তিটাকে ব্যবহার করেছে। কারণ জাতীয়তাবাদী শক্তি এবং কি বলে যে কোনো দেশের যখন অসাম্প্রদায়িক শক্তি বা জাতীয়তাবাদী শক্তি যখন ক্ষমতায় থাকে, তখন কিন্তু মানে যারা এই লুটপাট করতে চায়, যারা দেশে অন্য দেশের সম্পদ লুটপাট করে, সেই গোষ্ঠীগুলি কিন্তু পারে না এগুলা করতে। আপনি জাস্ট দেখেন এই যে আফ্রিকার মত আফ্রিকার বিভিন্ন দেশে দেখেন জাতীয়তাবাদী শক্তি যখন আসছে, তখন ফ্রান্স কিন্তু বহু রকম ঝামেলা করতেছে। এখন জাতীয়তাবাদী শক্তিগুলো যেখানে আছে, সেটা কু করে আসুক যেমনি আসুক করতে ওদেরকে সরাতে চায়। এখন এই আওয়ামী লীগ একমাত্র এখন পর্যন্ত, বিএনপি হয়তো কিছুটা, যে তারা আহ, বাঙালি জাতীয়তাবাদ বা বাংলাদেশি জাতীয়তাবাদ মানে বাংলাদেশকে বুকে ধারণ করে, এরকম অংশটা কিন্তু বাংলাদেশে বৃহৎ। মানে কত যদি বলেন, আওয়ামী লীগ যদি 40% বা 35% ধরেন, আর বিএনপি যদি 35, বিএনপির মধ্যে মিক্স থাকলেও আপনি ধরে নিতে পারেন বিএনপির মধ্যে 25 to 30% কিন্তু যারা আছে, বা বিএনপির টোটাল 100-এর মধ্যে যদি আমি 100 ভাগ নিশ্চিত যে আপনি দেখেন এখন কথাবার্তার ইয়েতে 80% হলো আমরা কিন্তু বাংলাদেশের পক্ষে। আমরা কিন্তু ওই যে পাকিস্তানের দিকে যাওয়ার সময় কিন্তু বা করিডোর দেওয়ার সময় কিন্তু সবাই বিরোধিতা করছে। কেন করছে? কারণটা হলো ওই ঘুরে এসে আমরা কিন্তু ওই চেতনায় বিশ্বাস করি যে আমরা বাংলাদেশে। কিন্তু যে শক্তিটা এখন নিয়ন্ত্রণ করছে ইউনুসকে, সেই শক্তিটা হলো জামাত। তো তারা তো এই চেতনা আমাদের থেকে মুছে দিয়ে দেবে, এরা বিএনপির কাছ থেকে মুছে দেওয়ার চেষ্টা করছে এখন বিএনপির ভিতরে ঢুকে। কিন্তু ফাইনালি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা কিন্তু সংখ্যাগরিষ্ঠ, So আমাদের এই চেতনাকে কেউ মুছে ফেলতে পারবে না। বাংলাদেশ যে মানচিত্রটা যেই চেতনায় প্রতিষ্ঠিত হয়েছে, সেই চেতনাকে কোনোদিন ইয়ে করতে পারবে না। কিছুদিন হয়তো এই লম্পঝম্প হবে। আমিন ভাই, সারাক্ষণই আমরা একটা কথা বলতে শুনি, আমি আহ, আপনার সমসাময়িকই হব, আমরা গত 16 বছরও শুনেছি যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনাকে কুক্ষিগত করে রাখার কারণে এটা অন্যরা ধারণ করতে পারেনি। এই 10 মাস তো আওয়ামী লীগ নেই, এখন কেন এই আওয়ামী লীগ তো এখন আর কুক্ষিগত করে রাখেনি মুক্তিযুদ্ধের চেতনাকে, এখন কেন মুক্তিযুদ্ধের এই ধরনের অবমাননা সারাক্ষণ হচ্ছে? তারা কেন সেই চেতনাকে এখন ধরে রাখতে পারছে না? তাদের ল্যাকিংসটা কোথায় এবং তাদের ভয়টা কোথায়? আহ, যারা এই কথাগুলি বলতো, হ্যাঁ, তারা, তাদেরকে আপনি দূরে ঠেলে দেওয়ার দরকার নেই। কারণ হলো এখন সামান্য কিছু যারা বলতেছে মুক্তিযুদ্ধের পক্ষে বা মুক্তিযুদ্ধের বিভিন্ন ইস্যুজে যে কথাগুলি বলছে, যেমন ধরেন যে আহ, একটা নিউজ হয়তো একটু একটু ভুল হয়েছে, সেটা হলো যে বঙ্গবন্ধু এবং জাতীয় 4 নেতাকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দিয়ে দিয়েছে। আপনি দেখেন কিভাবে রিয়াকশন হয়েছে, জাস্ট থিঙ্ক অফ ইট। সো ওই স্পিরিট কিন্তু কেউ নিয়ে যেতে পারবে না। কিন্তু একটা জিনিস কিন্তু পরিষ্কার হয়েছে যে আওয়ামী লীগ এইটাকে সবসময় হৃদয়ে ধারণ করেছে, আর অন্যরা এটাকে ব্যবহার করার চেষ্টা করেছে। কিন্তু আওয়ামী লীগের বেশ কিছু মানুষ আছে যারা কিন্তু ওই ইয়ে থেকে আসা, যারা পাকিস্তানের
আদর্শে বিশ্বাস করে, এরাও কিন্তু আওয়ামী লীগে ইনফিলট্রেট করছে, ঢুকেছে। যে কারণে দেখেন এই যে কুক্ষিগত শব্দটা, এই কুক্ষিগত শব্দ এদের কাছে, এরাই কিন্তু দেখেন বলছে আমরা, আপনি দেখেন যারা এই ধরনের হালকা কথা বলে তারাই কি বলছে হাইব্রিড আওয়ামী লীগ। কারা বলছে? এটা কি বাইরে কেউ হাইব্রিড বলেছে? বলেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজে। দেখেন প্রবলেমটা কোন জায়গায়? প্রবলেমটা ইন্টেলেকচুয়াল প্রবলেম হচ্ছিল কিন্তু আওয়ামী লীগের থিঙ্ক ট্যাঙ্ক ঠিক মতো কাজ করেনি। আপনি কিভাবে নিজে আপনার, এখন কি বলতেছে বাইরের বাইরের লোকরা বলছে ছাত্রলীগের লুঙ্গির নিচে ইয়ারা শিবির লুকিয়েছিল, শিবির। তাই তো? শিবির লুকিয়েছিল। And কেন করতে পারছে? এটার কারণটা হলো আপনি নিজেই কি নিজেকে ওই ওই দিকে আপনার ঠেলে দিয়েছেন। আপনি নিজেকে হাইব্রিড বলেছেন। আপনি নিজেই বলছেন যে আপনি শিবির আপনার ভেতরে আছে কিন্তু আপনার আইডেন্টিফাই করতে পারছেন না। তো সেখানে কি হয়েছে? সেখানে যে মুক্তিযুদ্ধ নিয়ে যে কথাগুলো বলা হচ্ছে যে কুক্ষিগত করা, সবসময় এখন সবাই মিলে আওয়ামী লীগ এমন একটা বিশাল পার্টিতে পরিণত হয়েছে যে ওই লোকগুলি আওয়ামী লীগের ভিতরে ঢুকে আওয়ামী লীগের মধ্যে বলছে যে আমরা এটা কুক্ষিগত করতেছি। ওরা প্রকাশ্যে সকল শেখ হাসিনা স্তুতি গাচ্ছে, আর বাইরে গিয়ে কি করছে? বাইরে গিয়ে কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে কথা। আপনি তো আওয়ামী লীগের বিভিন্ন সময় বিভিন্ন নেতাও সারফেস করছে যে তারা অন্দরমহলে কি বলে, বলে নাই? তো এই যে আওয়ামী লীগ কুক্ষিগত করেছে, আমি একটা জিনিস আপনাকে বলি যে আওয়ামী লীগ স্বাধীনতা সংগ্রামের যে আদর্শ, এই আওয়ামী লীগ অবশ্যই ধারণ করে, কিন্তু এটা যে অন্যান্য দল ধারণ করে না তা না। তো অভিযোগটা হয়তো সঠিক না, কিন্তু আলোচনাটা কিন্তু এরকমই আছে। এটা আওয়ামী লীগের ভেতর থেকে এইসব আলোচনাগুলো বাইরে আসে। যখন আসে তখন আওয়ামী লীগই ধরাশায়ী হয়, কারণ আওয়ামী লীগের লোকরাই আওয়ামী লীগ করে। এখন আপনি বলেন কারা বলছে? বিএনপি মুক্তিযুদ্ধের ব্যাপারটা আওয়ামী লীগ কুক্ষিগত করেছে, কেন বলেছে? তারা বলেছে জিয়াউর রহমানের প্রশ্নে। এখন তাদের নেতার প্রশ্নে তারা তো এরকম বলবে, কিন্তু তারা কি অন্যান্য বিষয় বলছে? না। তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রশ্নে এবার কিন্তু আপনি দেখেন কঠিনতম অবস্থান যদি নিয়ে থাকে অন্য কোন, বামরা তো এটা কোনো দল আর এটা বাম শব্দের সাথে কয়টা অক্ষর আছে এই এই পরিমাণ সমর্থক নাই। তাহলে মুক্তিযুদ্ধের পক্ষে যে অবস্থানটা এটা কে নিয়েছে? ফাইনালি কিন্তু বিএনপি নিয়েছে। এই মির্জা ফখরুল হয়তো তারেক রহমান তেমন কিছু বলে নাই, কিন্তু আপনি মির্জা ফখরুল নাই নাই, যখনই সংবিধান চেঞ্জ করার কথা বলছে তখন মির্জা ফখরুল অবস্থান নেন নাই। আর বিএনপি এককভাবে অবস্থান নেয় নাই যে না আমরা সংবিধান এটা চেঞ্জ করবো না। কে নিয়েছে বলেন তো? আওয়ামী লীগ তখন নাই দৃশ্যপটে। সো ওই যে কুক্ষিগত কথাটা, এই কুক্ষিগত কথাটা থেকে আওয়ামী লীগকে বেরিয়ে আসতে হবে। আপনার বলার দরকার নেই তো যে আপনারাই একমাত্র রক্ষক, আপনি ছেড়ে দেন। এই রক্ষার জন্য দেখেন ছেড়া দিলে অন্যরা কিন্তু কিন্তু এটা ঠিক যে ন্যারেটিভটা আওয়ামী লীগের বিপক্ষে আমিন নিয়েছে। ভাই, আমি সেটাই বলছিলাম যে ছেড়ে দিয়ে কিন্তু দেখা গেল যে গত 10 মাসে মুক্তিযুদ্ধের সকল স্মারক, অনেক স্মারক নষ্ট করা হয়েছে। মুক্তিযুদ্ধের বিভিন্ন জায়গায় আক্রমণ করা হয়েছে, এটা জনগণ জানে। শত শত স্মারক নষ্ট করা হয়েছে। জ- আমরা আমিন ভাই আলোচনার একদম শেষ দিকে চলে এসেছি। আপনার কি মনে হয় জনগণ এই যে দেশের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র চলছে প্রতিনিয়ত এবং আগেও চলেছে, সে বিষয়ে জনগণকে কিভাবে সজাগ করা যায় রাজনৈতিকভাবে এবং সামাজিকভাবে? আমরা যারা অ্যাক্টিভিস্ট আছি, আমরা তারা কিভাবে জনগণকে উদ্বুদ্ধ করতে পারি এবং বলতে পারি যে দেখেন এই এই জিনিসের কারণে আপনার দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আজকে হুমকির মুখে। আপনি দেশকে ধারণ করুন এবং দেশেরকে এই ধরনের হুমকির মুখ থেকে প্রতিরোধ করার কাজে আপনি অগ্রগামী হন। জনগণকে আমরা কিভাবে এই মেসেজটা পৌঁছে দিতে পারি এবং উদ্বুদ্ধ করতে পারি? আপনার সাংবাদিকতার দৃষ্টিতে আপনি এই মেসেজটা কিভাবে দিতে চাচ্ছেন? আমি একটাই আমি একজন সাংবাদিক হিসেবে আপনার একজন এক লাইনে আমি আপনাকে যেটা বলতে পারি সেটা হলো জনগণের কাছে সঠিক তথ্যটা প্রচার করা, কোনো প্রপাগান্ডার দরকার নেই। আপনি জনগণের কাছে এই যে আপনি যে কথা আমি একভাবে ব্যাখ্যা করেছি, কিন্তু আপনি আমাকে বলছেন যে এই যে এই ঘটনাগুলো এইভাবে স্মৃতিস্মারকগুলি ধ্বংস করে, কিন্তু কথা হচ্ছে যে এই তথ্যগুলিকেও যদি আপনি ইয়েতে নিয়ে যান, মানে কি প্রপাগান্ডাতে নিয়ে যান, প্রপাগান্ডা হিসাবে ব্যবহার করা, এক্সাজারেট করেন, তাহলে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙা হয়েছে এটা সারা বাংলাদেশের না সারা দুনিয়ার মানুষ দেখেছে, দুনিয়া এটা প্রচারিত হয়েছে। আপনি এটা বারবার বলে আপনি এটা নিয়ে বারবার আপনার বলা যান, আপনি বলানোর জন্য লোক তৈরি করেন। এটা বলানোর জন্য আপনি লোক বাইট করতে হবে যে আমি না, আমি আমারটা নিয়ে প্রচার করলে আমার আমার চেহারা নিয়ে আমার প্রশংসা করার দরকার নেই। আপনি অন্যজন মুখপাত্র বলুন। আপনি মুখপাত্র লোক তৈরি করার কথা বলছেন। আপনি লোক তৈরি করেন। আপনি শুধু নিজেদের মুখপাত্রের ব্যাপার বলি নাই, আপনি ইন্টারন্যাশনাল ফিগার বাইর করেন যারা এই কথাগুলি বলবে। আপনার তো আমি আমি আপনি বোঝাতে পারছি কিনা যে শুধুমাত্র
যে আমি নিজেই, আমি আওয়ামী লীগ করেছি ধরেন, আপনি আওয়ামী লীগ করেছে ধরেন, আমি আপনি খালি বলতে থাকলাম, এটা কি হয়ে গেল, আমি আর আপনি মধ্যে এটা সীমাবদ্ধ। কিন্তু তা না, আপনি এই জিনিসটা আপনার বুদ্ধিভিত্তিক চর্চা দিয়ে আপনি আরেকজনের মধ্যে প্রথিত করতে হবে, যে নৈর্ব্যক্তিক দৃষ্টিতে এটা দেখবে। যেমন সারা বিশ্বে দেখেছে বঙ্গবন্ধুর বাড়ি কিভাবে ভাঙা হয়েছে, সবার হৃদয় ভাঙছে, এটা কোনো কিন্তু বহু বহু ইন্টারন্যাশনাল ব্যক্তিত্বেরও কিন্তু হৃদয় ভাঙছে, ভাঙে নাই, ভাঙছে তো। তো সেই লোকগুলিকে পিক করা আওয়ামী লীগের এখন, আমি আপনি আপনি আমি ধরেন ইয়েতে মিডিয়া ইয়েতে অনলাইনে কথা বলছি, কিন্তু আমরা কি আসল ভূমিকা পালন করছি, করতে পারতেছি বা করি কিনা? আমি আমি করতে যেহেতু পেশা হিসেবে আমি এটা করতে পারবো না, কিন্তু আরেকজন যারা আওয়ামী লীগ করে তারা তাদের উচিত হলো তাদের পক্ষে প্রোপাগান্ডা করার জন্য কিছু মানুষ বাইর করা, যে মানুষগুলিকে মানুষ প্রশ্ন করবে। কিছু মানুষ যারা ধরেন ওবায়দুল কাদের কথা বলবেন, তিনি সাধারণ সম্পাদক, তিনি কথা বলবেন, কিন্তু ওবায়দুল কাদের যে কথাগুলি বলবেন এইটার রেপ্লিকা যদি আরেকজন, যার কোনো রাজনৈতিক ইয়া নেই, নন অভিলাষ নাই, যার পার্টিজান, কোনো, নন হ্যাঁ, নন পার্টিজান একজন নন যদি পার্টিজান হন। একটা ব্যক্তিত্ব আছে, তিনি কথা বলুক, সেরকম আপনি একটু জন্য বাইর করেন যেন এই এই বিষয়গুলো কিভাবে হয়েছে এটা আওয়ামী লীগের ইস্যু না। তো বঙ্গবন্ধুর বাসভবন তো আওয়ামী লীগের না, বঙ্গবন্ধুর বাসভবন হলো সারা জাতির, মুক্তিযুদ্ধের স্মারক আওয়ামী লীগের না, কিন্তু এটাগুলো সারা জাতির। তাইলে আপনার এটাকে নিয়ে যেতে হবে রাজনীতির বাইরে, নিয়ে গিয়ে এই আলোচনা করতে হবে যাতে এটা রাজনৈতিক ইস্যু হয়। বাট রাজনীতির বাইরে থেকে এই আলোচনাটা আপনি, আওয়ামী লীগের থিঙ্ক ট্যাঙ্ক কোথায় রে ভাই? আমি আপনার কতগুলি দুর্বলতার কথা, আওয়ামী লীগের শেখ হাসিনা তখন থিঙ্ক ইয়া ছিল, যখন 81 আসে তখন তার বিশাল থিঙ্ক ট্যাঙ্ক ছিল। সেই থিঙ্ক ট্যাঙ্ক কোথায়? এত এত উপদেষ্টা তারা কোথায়? সেই থিঙ্ক ট্যাঙ্কটা তো নাই। সেই লোকগুলি যদি আজকে কথা বলো, আমি সিরিয়াস বলি, যদি গহর রিজভী আজকে বাইরে এসে কথা বলতেন, যে ইম্প্যাক্ট হবে এটা অন্য কেউ বললে হবে না। কিন্তু আপনার ওই লোকগুলি, যে লোকগুলি নেতৃত্বের বাইরে ছিল, যারা প্রকাশ্যে আওয়ামী লীগের নেতৃত্ব দেয়নি, বাট আওয়ামী লীগকে হেল্প করেছে তার প্রশাসন, তার শাসন কাজের জন্য, সেই লোকগুলি আপনারা বের করেন না। সেই লোকগুলি আওয়ামী লীগ বের করা উচিত না। এখন আওয়ামী লীগ মনে করতেছে যে, আওয়ামী লীগ মনে করছে কিনা জানো, আওয়ামী লীগের তো এদের কোনো এখন পর্যন্ত কোনো সংঘবদ্ধ কোনো নেতৃত্ব আছে বলে আমার মনে হয় না। এখানে সাধারণ সম্পাদক সাহেব, উনি মাঝে মধ্যে, কিন্তু উনি তো নিজের কথা বলেন, উনি তো আওয়ামী লীগের কথা বলছেন না। তো আপনার একজন দরকার যে আওয়ামী লীগের কথা বলতে, এমন একজন ব্যক্তিত্ব। আমরা আমরা ওটাই বুঝছি যে শুধু আওয়ামী লীগের না, দেশের কথাও বলবে, দেশের জনগণকে সম্পৃক্ত হওয়ার জন্য যে ধরনের বক্তব্য দেওয়া প্রয়োজন সেই ধরনের বক্তব্য দিবে এবং জনতাকে ঐক্যবদ্ধ করবে। আর সাইফুল আমিন ভাই, আপনি সম্ভবত সেই পয়েন্টটাই বুঝাতে চেয়েছেন, আমি আপনার বক্তব্যে যেটা এবং এবং বুঝেছি। ইন্টারন্যাশনালিও আপনার একজন দরকার, যে ইন্টারন্যাশনালি এই দলটাকে আপহোল্ড করবে, ধারণ করবে, যেন ইন্টারন্যাশনালি, আওয়ামী লীগ। ইন্টারন্যাশনালি সব সব জায়গায় যুক্ত হতে হবে। আমরা ইতিমধ্যে দেখেছি যে যুক্তরাজ্যে কিন্তু এক ধরনের ভালো কমিউনিকেশন তৈরি হয়েছে, সম্পৃক্ততা তৈরি হয়েছে জনগণের সাথে, এবং যুক্তরাজ্যে কিন্তু মানুষ দেখিয়েছে, ব্রিটেনে দেখিয়েছে যে মানুষের সংঘবদ্ধতা কি ধরনের প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলতে পারে, এবং অবৈধ সরকারের মনে কিভাবে এটা ভয় ভীতির সঞ্চার করতে পারে। আমিন ভাই, আপনি আমাদের সাথে যুক্ত ছিলেন, আমরা আপনার কাছে কৃতজ্ঞ। আমরা অনেক কিছু আলাপ করলাম, আরো আলাপ করার বিষয় ছিল, সময় সংক্ষেপের কারণে আমরা অনেক কিছু বিস্তৃত করতে পারিনি। আবার আমাদের সাথে আপনি আসবেন, কথা হবে, দেখা হবে। সবাইকে শুভরাত্রি। বাংলাদেশে অনেক রাত হয়ে গিয়েছে। সকলে নিরাপদ থাকুন, সুস্থ থাকুন। আমিন ভাই, আমরা জয় বাংলা বলতে বলতে বাড়ি যাব আজকে। জয় বাংলা। আপনার, হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনার দর্শকদেরও অনেক ধন্যবাদ। যারা দেশে আছেন তারা সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। যেহেতু দেশের মধ্যে এরকম সন্ত্রাসী একটা কর্মকাণ্ডের মধ্যে আছে, সবার সুস্থতা এবং নিরাপদ আহ, বাংলাদেশে অবস্থানটা কামনা করি। আপনাকে ধন্যবাদ। দর্শক শ্রোতা, আমরা